আসসালামু আলাইকুম। সামরিক জীবনের অনেক চাকচিক্য এর ভিতরে চাপা পড়া অনেক কষ্ট আছে, যেটা আমরা সাধারণ মানুষ কখনো জানি না। কেবলমাত্র সামরিক বাহিনীতে আমরা যারা চাকুরি করেছি বা চাকুরি করি বা যাদের পরিবারের সদস্য সামরিক বাহিনীতে আছে, তারাই কেবল জানতে পারে বা কিছুটা উপলব্ধি করতে পারে যে সামরিক বাহিনীর ভিতরে বা সামরিক কর্মকর্তা তাদের জীবন কতটা কষ্টের বা তাদের সেই বাইরের যে তাদেরকে দেখে যেরকম চাকচিক্য খুব ঝকঝকে খুব সুন্দর অনেক কিছু ফ্যাশনেবল অনেক কিছু আপনার এলিট অনেক কিছু লাক্সারি অনেক কিছু আপনার জাগাড়ম্বর দেখে অনেক ধরনের ধারণা হয়, কিন্তু এই চাকচিক্যের ভিতরে যে কত বড় একটা চাপা কষ্ট আছে এটা কিন্তু অনেকে জানে না। আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো। বিশেষ করে আমার এখানে একজনের ছবি দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক ব্রিগেডিয়ার বাকির, ওনার প্রসঙ্গে আসলে আমি চিন্তা করলাম যে আজকে কিছু কথা বলি। এবং তার প্রসঙ্গে কথা বলতে যে আমি কিছু বাস্তব বিষয়গুলো তুলে ধরবো যে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর প্রকৃত যারা পেশাদার, প্রকৃত যারা যেসব সেনা কর্মকর্তারা একদমই মানে যাদের সমস্ত কর্মকাণ্ডে সামরিক ছাপটা রেখে যান, সেই মানুষগুলোর আসলে কষ্টটা কোথায়। এই যে ব্রিগেডিয়ার বাকির, তিনি সেনাবাহিনীর অন্যতম একজন হায়েস্ট আমি প্রফেশনালিজম দেখানো একজন কর্মকর্তা, যিনি একাধারে বাংলাদেশ মিলিটারি একাডেমির একজন অ্যাডজুটেন্ট প্রশিক্ষক ছিলেন, প্লাটুন কমান্ডার ছিলেন, ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, এবং বিভিন্ন ব্রিগেডে, ডিভিশনে এবং আর্মির যত সুন্দর সুন্দর অ্যাপয়েন্টমেন্টগুলো, বিশেষ করে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হোল্ড করলে, যেমন ধরেন একজন প্রফেসর যখন তার যে সাবজেক্টে পড়ানো ওই সাবজেক্টে যখন পিএইচডি অর্জন করেন, তখন কিন্তু আমরা ওই প্রফেসরকে ওই জায়গার জন্য সবচেয়ে যোগ্য দক্ষ লোক বলে থাকি। ঠিক তেমনি সামরিক বাহিনীতেও এমন কিছু যোগ্যতা আছে, এমন কিছু কোয়ালিফিকেশন, এমন কিছু একাডেমিক এক্সিলেন্স আছে, এমন কিছু পোস্টিং আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, যেগুলো একদম পিওর মিলিটারি প্রফেশনাল না হলে হয় না। ঠিক তেমনি এমনই একজন হচ্ছেন এই ব্রিগেডিয়ার বাকির, যিনি তার পুরো চাকরি জীবনটা একদম সেই ক্যাডেট লাইফ থেকে শুরু করে তার সম্পূর্ণ লাইফটাই সামরিক আদলে গড়ে তোলা। এবং আজকে কোন একজন ব্যক্তি আজকে একটা গ্রুপে দেখলাম একটা কমেন্টস করেছে, আমি সে কমেন্টসটা বলি। কেউ একজন অফিসার, একটা আমি কর্তাটা যে কর্মকর্তা এখানে এই কথাটা লিখেছেন, এটা দ্বারা উনি বুঝিয়েছেন যে তার যে মেধা এবং যোগ্যতা যা ছিল, এটা যদি প্রপারলি জাজ করা হতো, জাস্টিসটা ঠিক মতো সার্ভ করা হতো, তাহলে বাংলাদেশ আর্মিতে ব্রিগেডিয়ার বাকির মতো মানুষের মেজর জেনারেল না হয়ে কোনো উপায় নেই। আমি বলছি না বর্তমানে যারা মেজর জেনারেল আছে তার কোর্সের বা তার জুনিয়র তারা কি অযোগ্য, অবশ্যই তারা যোগ্য, কিন্তু ব্রিগেডিয়ার বাকির যদি তারা যোগ্য হয়ে থাকে তাহলে ব্রিগেডিয়ার বাকির কোনোভাবেই পিছিয়ে পড়ার কথা না। এখন প্রশ্ন আসে, ব্রিগেডিয়ার বাকির হঠাৎ করে তার এই মৃত্যুতে আমি কেন এত কথা বলি, আরো অনেক অফিসার মারা গিয়েছে। কারণ হচ্ছে এই ব্রিগেডিয়ার বাকির, যাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তার সাথে আমার অনেক প্রফেশনাল কথাবার্তা হতো। উনি একাডেমিক্যালি খুব এনরিচড পার্সন ছিলেন। আর যেহেতু আমি একাডেমিক্স নিয়ে আমি কাজ করি, আমি যেহেতু পড়াশোনা করি, উনি আমাকে অনেক বই সাজেস্ট করতেন। ওনার সাজেশন অনুযায়ী অনেকগুলো বই আছে আমার লাইব্রেরিতে এখানে, আমি যেই বইগুলো আমি পড়তাম। এবং ওনার মধ্যে আমি প্রফেশনালিজম দেখেছি। উনি অনেক কষ্টের কথা, ফ্রাস্ট্রেশনের কথা উনি বলতেন। আমার মনে আছে এই ছবিটা হলো অনেকদিন আগে, উনি যখন কক্সবাজারে যখন উনি কোনো ব্রিগেড কমান্ডার, তখনকার সময় ছবি, এটা খুব সময় 2018 সালের। সে সময়টা আমি ওনাকে যখন ভিজিট করতে গেলাম, তখন ওনাকে আমি, তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায়, আমি এমনি জাস্ট ক্যাজুয়ালি বলছিলাম যে স্যার আপনি একটু যোগাযোগ মেনটেন করেন, কারণ বর্তমানে তো সবাই শেখ হাসিনা আমলে সবাই যোগাযোগ করছে, আদারওয়াইজ আপনি প্রথম সারির অফিসার, প্রমোশন নাও পেতে পারেন। তিনি তখন বলেছিলেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুন, খুব সুন্দরভাবে তার প্রফেশনালিজম কোন পর্যায়ে চিন্তা করেন যে আমার আমি আমার কাজ করে যাব। বর্তমান সেন তখন তৎকালীন সেনা প্রধান ছিলেন খুব সম্ভবত জেনারেল আজিজ বা কেউ, খুব সুন্দর, আজিজ স্যার মেবি, যে আমি আমার কাজ করে যাব, আমার জিওসি জানেন আমি কি করি, আমার সেনাপ্রধান জানেন আমি কি করি, আর্মিতে যা রুল আমি সেটাই ফলো করে যাব, কিন্তু আমি কখনো কারো কাছে পার্সু করবো না। সে কখনোই কোনো পার্সু করেন নাই। তিনি মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে চমৎকার ভূমিকা রেখেছেন। বাংলাদেশে ব্যাক করার পরে তিনি সম্প্রতি এলপিআরে ছিলেন, অবসরে গিয়েছিলেন, জাস্ট অবসরকালীন ছুটিতে ছিলেন। তিনি একজন মারাত্মক খেলোয়াড় ছিলেন, তিনি খুব চমৎকার বাস্কেটবল খেলতে পারতেন।
তিনি খাবারের ক্ষেত্রে অসম্ভব সচেতন ছিলেন। তিনি স্বাস্থ্য সচেতন একটা মানুষ। নিজের সবজি বাগান ছিল। তিনি ইভেন মুরগিরও ছোট একটা দেশি মুরগির খামারের মতো একটা ইয়ে ছিল। তিনি খাবার দাবারে এত সচেতন ছিলেন যে বিষযুক্ত কোনো শাক সবজি তিনি খেতেন না। তিনি নিয়মিতভাবে এক্সারসাইজ করতেন। তো শারীরিকভাবে কোথাও তার কোনো ঘাটতি ছিল না। তাহলে কেন তিনি স্ট্রোক করলেন? কারণ ছিল স্ট্রেস। তার এই স্ট্রেস, তার মধ্যে যে স্ট্রেসটা ছিল, এটা শুধু ব্রিগেডিয়ার বাকির না, বাংলাদেশ আর্মিতে অনেক ব্রিগেডিয়ার আছেন, অনেক লেফটেন্যান্ট কর্নেল, অনেক মেজর জেনারেল আছেন যাদের মধ্যে এই স্ট্রেসটা আছে। স্ট্রেসটা কোথায়? সেই স্ট্রেসটা হচ্ছে যেসব সামরিক কর্মকর্তারা পিওরলি প্রফেশনাল, যিনি মিলিটারি ছাড়া আর কিছু জানেন না, মিলিটারিতে জ্ঞান অর্জন করেছেন এবং তার সমস্ত জ্ঞানটা মিলিটারিতে তিনি ঢেলে দিয়েছেন, ওই ব্যক্তি যখন এলপিআর যান তখন তিনি ভাবতে পারেন না যে তিনি আর কি কাজ করতে পারবেন, কোথায় তিনি যাবেন। কারণ কি, তার জগৎটাই ছিল আর্মি। আমরা অনেক মানুষ আছি, আমিও এখন, আপনারা আমাকে বলতে পারেন যে আপনি তো ভালো আছেন। আমি ভালো থাকলেও আমি ব্রিগেডিয়ার বাকির মতো প্রফেশনাল ছিলাম না। আমি আর্মির চাকরি ছেড়ে আমি খুব কম বয়সে যখন বেসামরিক লাইফে এসেছি, তখন আমি আমার ক্যাপাসিটি বিল্ড করার সময় ছিল, কারণ আমার বয়স তখন কম। আমার বয়স তখন 30 বা তারও কম। আমি সেই কম বয়সে আমি তখন অনেক কিছু পড়াশোনা, অনেক কিছু স্কিল ডেভেলপমেন্ট করেছি। আর ব্রিগেডিয়ার বাকির তার বয়স 54-55 বছর বয়স। এরকম বয়সে একজন ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল যখন রিটায়ারমেন্টে যান, তখন তার বাইরের জগতের জন্য নিজেকে ফিট করা অনেক ডিফিকাল্ট। যদি তিনি একটু ডজার ফাঁকিবাজ টাইপ হয়ে থাকেন, যেমন ধরেন আর্মি চাকরির পাশাপাশি বিভিন্ন জায়গায় কানেক্টিভিটি মেনটেন করলেন, অন্যান্য কিছু স্কিল ডেভেলপমেন্ট করলেন, তার পারিবারিক অন্য জায়গায় একটু টাকা পয়সা অবৈধভাবে ইনকাম করলেন, বা পরিবারের অর্থ সম্পদ আছে, তিনি বাইরে এসে অনেক অপশন খোলা। কিন্তু যিনি পিওর প্রফেশনাল, একদম আর্মি মানে মিলিটারি বলতে যা বুঝাই আমরা, একদম ভেটারান আর্মি যিনি, তার কিন্তু আসলে অনেক দরজা জানালা খোলা থাকে না। তিনি যোগ্য হলেও অ্যাটলিস্ট তার ওই যোগ্যতা তিনি বাইরে এসে হঠাৎ করে মিলাতে পারেন না, কারণ তিনি তো বাইরের জগতের সাথে কানেক্টেড না। তিনি তো আমার মতো সিভিলে এত কানেক্টেড ছিলেন না, আপনার মতো এত কানেক্টেড না। তিনি তার জগতে ছিল আর্মি, তিনি তো বাইরের জগৎ ভাবেন নাই। তো তিনি যখন অবসরে এসেছেন, তিনি কি করবেন তখন? শত যোগ্যতা থাকলো, তার যোগ্যতা কেউ ডেকে, এখন তাকে যারা ব্যক্তিগতভাবে চিনে তারা হয়তো বা ওরিয়ন গ্রুপ বা কোনো বেক্সিমকো কোনো একটা জায়গায় বললো ভাই আপনি আমাদের এই জায়গায় অ্যাডভাইজার হন, তারা কানেক্টেড। যে ব্রিগেডিয়ার সাহেবকে কেউ চিনে না, তাকে চিনে শুধু আর্মির সবাই। দেখেন, এই ব্রিগেডিয়ার বাকিরকে আর্মির সবাই চিনে, বাইরে কেউ কিন্তু তাকে চিনে না। এই যে আর্মির সবাই যাকে চেনে, তার মানে সে আর্মির জন্য অ্যাসেট, একটা মারাত্মক রিসোর্স। এই রিসোর্সটা কিন্তু আমি অবমূল্যায়ন করছি। কিন্তু যাকে আর্মিতে কেউ চেনে, আবার বাইরের অনেক মানুষ চেনে, সে কিন্তু আরামে থাকতেছে। সে রিটায়ারমেন্টে এসে ধাম করে বিভিন্ন কোম্পানিতে ঢুকে ধান্দা, ব্যবসা, চাকরি বাকরি অনেক কিছু পেয়ে যাচ্ছে। কিন্তু ব্রিগেডিয়ার বাকির, তিনি কি ব্যাপার? অথচ তার রেকগনিশন সবচেয়ে বেশি হওয়ার কথা, তার রেওয়ার্ড, তাকে বেশি পুরস্কৃত করার কথা, তাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করার কথা, তিনি সেই মূল্যায়নটা হন না। এখন এই ব্রিগেডিয়ার বাকির মতো যারা এই ধরনের স্ট্রেস থেকে হয়তো একসময় জীবন প্রাণটা চলে যায়, এরকম যেসব অফিসার আছেন, তাদের এই ভিতরের যে কষ্টটা, তারা হয়তো প্রফেশনাল ছিলেন বিধায় তদবির করেন নাই, সেনাপ্রধানের কাছে যাননি, কাউকে কিছু বলেন নাই, কিন্তু এই চাপা কষ্ট নিয়ে মৃত্যুবরণ করলেন, এটা তো আল্লাহ তাআলার কাছে রেকর্ড আছে, এটা তো আল্লাহ দেখেন। এই দায় থেকে কি নীতি নির্ধারণীরা যারা নীতি নির্ধারণে আছেন, তারা মাপ পাবেন? আমি জাস্ট কথা বলছি, উদাহরণ দেওয়ার জন্য। যেমন ধরেন আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকার স্যার, তিনি হজ করেছেন, অত্যন্ত ধার্মিক সৎ ব্যক্তি, সব ঠিক আছে, তিনি অনেক ভালো ভূমিকা রেখেছেন, ক্রান্তি লগ্নে দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু যদি কোনোভাবে ব্রিগেডিয়ার বাকিরের প্রতি ইনজাস্টিস হয়ে থাকে, প্রপারলি তাকে সবকিছু থাকা সত্ত্বেও যদি তিনি প্রমোশন দেওয়া না হয়ে থাকে, এই জবাবটাকে তিনি আল্লাহর কাছে না দিয়ে পারবেন? তাকে কি জবাব দিতে হবে না? অবশ্যই তাকে জবাব দিতে হবে। তিনি সহ বাকি যারা আছেন প্রত্যেককে জবাব দিতে হবে যে তার প্রতি কেন জাস্টিসটা সার্ভ হইল না। আমি একজন, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আরো অনেক আছে এরকম। সো আমরা এমন একটা আর্মি চাই, যে আর্মিতে এই ব্রিগেডিয়ার বাকিরের মতো আর কেউ যাতে এইভাবে ঝরে না পড়ে, আর কোনো কেউ যাতে এইভাবে স্ট্রেস নিয়ে কখনো ব্রেন স্ট্রোক করে। এখন আপনারা মনে অনেক প্রশ্ন, আপনি এত কিছু জানেন কিভাবে? ওনার সাথে আমার রেগুলারলি কথা হতো, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সিনিয়র হতে পারে, উনি 46 বেঙ্গলের অফিসার, আমি 46 বেঙ্গল অফিসার। আমি ওই
দ্যাট মিনস 11B ওই ইউনিটের আমাদের আরো অনেক অফিসার আছে। ওনার যখন মোর্চাতে দেখতে গেলাম তখন আমার আরো কিছু ইউনিট অফিসারের সাথে দেখা হলো এবং ওনার কোর্সমেটদের সাথে দেখা হলো। প্রত্যেকের কথা একই রকম ছিল, সে একটা চমৎকার প্রফেশনাল ছিল, সে খুব প্রচুর স্টাডি করত এবং খুব সামরিক বিষয়ে তিনি সবসময় তার গবেষণা, তার চিন্তা ধ্যান সবকিছু সামরিক নিয়েছেন। দেশপ্রেম, মারাত্মক লেভেলে তার দেশপ্রেম ছিল, মারাত্মক লেভেলে সামরিক তার চিন্তা চেতনা ছিল। আমার খারাপ লাগে যে ওনার মতো করে এরকম সামরিক চিন্তা চেতনা আমাদের নাই, কিন্তু আমরা কেমন জানি আমরা ভালো থাকি। কিন্তু এই মানুষগুলা কেন জানি এরা ভালো থাকে না, এটার তো আসলে পরিবর্তন হওয়া প্রয়োজন। খুব খারাপ লাগে যে এত ভালো চমৎকার প্রফেশনাল মানুষগুলো, আর অনেক মানুষ অফিসার আছে আমি চিনি, হঠাৎ করে অনেক সময় দেখা হয়ে যায় এবং জানতে পারি তিনি ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার্ড, কর্নেল হিসেবে রিটায়ার্ড। হ্যাঁ, সবাই মেজর জেনারেল হতে পারবে না, সবাই লেফটেন্যান্ট জেনারেল হতে পারবে না, সবাই ব্রিগেডিয়ার হতে পারবে না, বাট তারপরেও কিছু অফিসার আছে। এই যে দেশটা এত বড় একটা ভ্যাকান্সি ক্রিয়েট হইলো, সারা বাংলাদেশে যদু মধু রাম শাম ছাগল পাগল বহু রিটায়ার্ড ব্যাকলট টেনে প্রমোশন দেওয়া হলো, এত কিছু করা হলো। এমন একটা অ্যাসেট, তার মতো মানুষকে আমরা পারলাম না একটু কোনো জায়গায় বসাইতে? প্রমোশন না হোক, অন্তত তাকে একটা জায়গায় বসানো তো যেত। আমি গ্যারান্টি দিয়ে বলবো, বাংলাদেশে যদি এই মুহূর্তে পুরো বাংলাদেশে যদি 50টা সচিব বলেন, জেনারেল বলেন, সব মিলে 50টা যদি চৌকস অফিসারকে এক করা হয়, তাদের 50 জনের মধ্যে এই বাকির নাম থাকা উচিত। অথচ বাংলাদেশে হাজার হাজার কর্মকর্তা বিভিন্ন জায়গায়, এখানে চেয়ারম্যান, এটার ডিজি, এটার অনেক কিছু দায়িত্ব অনেক আছে। আমি শিওর জিয়াউর রহমানের মতো মানুষ বেঁচে থাকলে হয়তো ওনার মতো মানুষকে ঠিকই খুঁজে বের করতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এরকম মানুষগুলো নীরবে চলে যায়। আমি যোগাযোগ করছি মানে আমাকে চিনবে, যোগাযোগ করছি না মানে আমাকে কেউ চিনবে না। তাহলে আমার প্রফেশনালিজম মানে আমরা কি এনকারেজ করতেছি? তার মানে তোমরা তদবির করো, আমার সাথে যোগাযোগ করো, আমাকে তোমরা চেনাও, তাহলে তোমার প্রমোশন হবে। এটা তো হতে পারে না। কেউ দক্ষ যোগ্য ব্যক্তি, প্রফেশনাল যিনি শিক্ষক, শিক্ষা নিয়ে পড়ে থাকেন, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যিনি একজন জেনারেল, তিনি তার সামরিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, তিনি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি তার ইঞ্জিনিয়ারিং কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তিনি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যিনি একজন সায়েন্টিস্ট, তিনি তার আবিষ্কার, তার গবেষণা নিয়ে পড়ে থাকবেন, তিনি আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? তাকে তো খুঁজে বের করতে হবে। আপনার আমার যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছি, তারা যদি খুঁজে না বের করি, তাহলে কিভাবে আমরা প্রকৃত ডায়মন্ড গুলোকে খুঁজে পাবো? ডায়মন্ড তো খুঁজে বের করতে হয়, তাই না? ডায়মন্ড তো নিজে এসে ধরা দেয় না। সোনা তো খুঁজে বের করতে হয়, সোনা তো নিজে এসে ধরা দেয় না। তাহলে মানুষের এই ব্রেনটা, দেমাগ, যারা চমৎকার আইনস্টাইন টাইম ব্রেন আছে, যারা আপনার বিল গেটস টাইপ যাদের বুদ্ধি আছে, যারা আপনার ইলন মাস্ক টাইপ এক্সেপশনালি ব্রিলিয়ান্ট, এই মানুষগুলোকে তো আপনার আমার খুঁজে বের করতে হবে যদি আমি সত্যিকার অর্থে যোগ্যতার মূল্যায়ন করতে চাই। কিন্তু যদি সেটা না করি, তাহলে তো কখনো, একটা কথা আছে না, নেপোলিয়নের একটা কথা বলেছিলেন, নেপোলিয়ন না কে জন্য আমি ভুল হতে পারি, যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না। তো আপনি গুণকে সমাদর না করলে কিভাবে গুণী জন্মাবে? জন্মানো মানে কি? পথে প্রান্তর বিভিন্ন জায়গায় অনেক গুণী ব্যক্তিরা পড়ে আছেন, সেই গুণী ব্যক্তিদেরকে খুঁজে বের করাটাই হচ্ছে তার জন্ম হওয়া। যেমন ধরেন, আজকে আমার যদি কোনো গুণ থাকে, অনেক দক্ষতা যোগ্যতা আছে, আমাকে যদি এখন সরকার কোনো একটা জায়গায় বসায় এবং সেখানে যদি আমি এক্সিলেন্ট কিছু করতে পারি, সেটাই হবে আমার জন্ম। মানে আমার গুণের জন্ম দিলেন আপনি। আমি ধরেন অনেক বিষয়ে গবেষণা করতে পারি, আমাকে একটা জায়গায় দায়িত্ব দিলে আমি চমৎকার কাজ করতে পারি। এখন আমাকে যতদিন পর্যন্ত ওই দায়িত্বে না বসাবে, আমার জন্ম হলো না, আমার গুণের জন্ম হলো না। বাংলাদেশে লক্ষ লক্ষ এরকম মানুষ আছে, তাদের অসম্ভব চমৎকার কিছু গুণ আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে। ওই মানুষগুলোকে যখন আপনি ওই দক্ষতার কারণে কোনো একটা জায়গায় বসাবেন, তখনই তার জন্ম হইল, ওইখানে তার গুণের জন্ম হলো, এবং ওইটা দেখে আরো মানুষ উৎসাহিত হবে। এবং এই বিষয়টাকে আমি সত্যি মনে করি আমাদের এটা হালকাভাবে নেওয়া উচিত। আপনাদের সবাইকে বলবো, যারা শুনতে পাচ্ছেন, আমার এই কথাটাকে দয়া করে সবাই শেয়ার করবে। প্রতিটা মানুষের বিবেকটাকে জাগ্রত হওয়া উচিত, এবং আমি চাই যারা নীতি নির্ধারণী তাদের এটা শোনা উচিত। এবং এই ব্রিগেডিয়ার বাকিরের মতো যাতে আর কেউ এভাবে অবমূল্যায়িত না হয়, আর কেউ যাতে এভাবে ঝরে না যায়, আর কেউ যাতে শুধু প্রফেশন নিয়ে পড়ে থাকলো কিন্তু তার মূল্যায়ন হলো না, এমন কষ্ট নিয়ে যেন কখনো স্ট্রোক না করে।
ব্রিগেডিয়ার বাকির এতটাই স্ট্রং ব্যক্তিত্বের একটা মানুষ ছিলেন, যিনি বঞ্চিত হওয়া সত্ত্বেও তিনি কারো কাছে যাননি। অনেক মানুষ দেখবেন যে কাউকে কিছু বলে না, যেমন আমি ধরেন অনেক সময় এই সোশ্যাল মিডিয়াতে কিছু কথা বলছি, আমি ভেন্টিলেট করতে পারছি, বাট অনেক মানুষ আমার যে স্ট্রং ব্যক্তিত্বের, তারা হয়তো কাউকে কিছু বলছেন না, তার ওই চাপটা নিতে 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 তার এখানে চাপটা লাগে, তখন তিনি স্ট্রোক করেন। এই জায়গাটায় আমাদের সত্যি কথা সচেতন হওয়া উচিত। আশা করি আমার এই বার্তাটা সবার কাছে, যাদের কাছে পৌঁছানো উচিত তারা সবাই শুনতে পাবেন। বাংলাদেশ সেনাবাহিনী যাতে এরকম দক্ষ, যোগ্য, উচ্চমানের প্রফেশনালরা হারিয়ে না যায়। যেই ব্যক্তিদের মেরিটস যদি ঠিক মতো মূল্যায়ন হতো, যেই ব্যক্তিদের প্রতি প্রপার জাস্টিস হতো, তারা অবশ্যই প্রমোটেড হতো, কিন্তু তাদের খোঁজ রাখা হয়নি। হয়তো কোনো বিশেষ কারণে কাউকে কারো প্রতি খুশি হইলাম এবং তার সাথে ভালো সম্পর্ক আছে, তাকে এক জায়গায় বসায় দিলাম, এটা ঠিক না। যিনি পার্বত্য চট্টগ্রামে আছেন, যিনি খাগড়াছড়িতে আছেন, যিনি সৈয়দপুরে আছেন, যিনি লেবুখালীতে আছেন, যিনি যশোরে আছেন, যিনি 10 ডিভিশন কক্সবাজার আছেন, তাদের কষ্টগুলো আমাকে ঢাকা থেকে দেখতে হবে। আমি ঢাকায় বসে যদি আমি খোঁজখবর না নেই, আমি যে হযরত উমর রাদিয়াল্লাহু মতো রাতের বেলা আমি বের না হই, আমি জানবো না কি হচ্ছে। টপ লেভেলে যারা থাকেন তারা সব কাজ করতে যাবেন না, তারা উপর থেকে খালি দেখবেন কি হচ্ছে। দরকার নাই সব জায়গায় যাওয়ার। আপনারা টপ ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রী, তার দায়িত্ব হচ্ছে কাজ করা না, তার দায়িত্ব হচ্ছে যারা কাজ করে তাদের মনিটর করা, এনশিওর করা রাইট ব্যক্তি রাইট কাজটা করতেছে। একটা কাজের জন্য যিনি উপযুক্ত ব্যক্তি তাকে ওখানে বসানো। ওয়ারেন বাফেটের একটা থিওরি ছিল, ওয়ার্ল্ডের সাবেক শ্রেষ্ঠ ধনী, বিশ্ব বিশ্ব মানে যাকে সবচেয়ে রিচার্ড পার্সন ছিল বিল গেটস এর পূর্বে। ওয়ারেন বাফেটের একটা কথা ছিল যে তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একজন এমডি থাকতো, ম্যানেজিং ডিরেক্টর। বিভিন্ন প্রতিষ্ঠানকে একজন এমডি দ্বারা চালানো হতো। ওই ম্যানেজিং ডিরেক্টরকে তিনি গোল দিয়ে দিতেন যে দিস ইজ ইউর অবজেক্টিভ, তুমি এই অবজেক্টিভে পৌঁছাতে না পারলে ইউ আর ফায়ার। তার ধরেন 50 জন এমডি যদি থাকতো, 50 জন এমডিকে তিনি টার্গেট দিয়ে দিতেন। তিনি কিন্তু প্রতিষ্ঠানে এত সারাক্ষণ স্ট্রেস নিয়ে থাকতেন না, গোল দিয়ে দিতেন, গোল ফুলফিল করতো তার এমডিরা। একটা রাষ্ট্রের বা একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তি যারা, তাদের দায়িত্ব হবে সেরকম। তার লিডারশিপ কোয়ালিটিটা একটা জায়গায় ঘিরে থাকলে হবে না, তার দায়িত্ব হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মানুষ যাদেরকে বসাবে তাদেরকে একটু খেয়াল রাখা এবং তার ঠিক মতো কাজ করে কিনা, এবং সেটা খেয়াল রাখার জন্য তার দরকার মনিটরিং টিম থাকবে, গবেষণা টিম থাকবে, বিভিন্ন টিম ফর্ম করা। সেই টিমগুলো, এই বিষয়গুলো আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তি যারা, তাদের খেয়াল রাখতে হবে। আমাদের এইরকম দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে আমরা হারাতে দিতে চাই না, কারণ এটা বাকি যারা যোগ্য দক্ষ তার মতো যারা এরকম ডেডিকেটেড প্রফেশনাল, ডিভোটেড প্রফেশনাল, তারা কিন্তু ডিসকারেজড হবে। একটা সময় মানুষ মনে করবে কি দরকার এই জগতে এত কিছু করতে, তার চেয়ে বরং নিজের লাইফটাকে সিকিউর করি। আজকে ব্রিগেডিয়ার বাকিরের লাইফ সিকিউর না, তার সন্তান বড় ছেলেটা আছে কানাডায়, তার একটা, এবং আমার নিজের চোখে দেখা, আমি যখন ব্রিগেডিয়ার বাকিরের বাসায় আপনার সেই কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে যখন আমার বাসায় গিয়েছিলাম, আমি আমার সচক্ষে দেখা, তার তখন বাচ্চাগুলো ছোট, 2018 সালের কথা, তখন 17 বা 18 হবে। আমার চোখের সামনে ক্লাস 1-2 পড়ে তার দুটো বাচ্চা, একটা বাচ্চা খুব সম্ভবত ক্লাস 4-এ, আরেকটা ক্লাস 1 বা 2 এই লেভেলে, এবং সে তার বাচ্চাদেরকে দিয়ে বক্তব্য দেওয়াচ্ছে, স্পিচ দেওয়াচ্ছে। তার ছোট মেয়েটাকে সে বলছিল, আমার কাছে এখনো ভিডিও আছে, যে তুমি বক্তব্য দাও, তুমি কি শিখছো, তুমি এই সাবজেক্ট নিয়ে দুটো কথা বলো, তুমি এটা ইংরেজিতে বলো। যেভাবে তার সন্তানদেরকে তিনি টেক কেয়ার করতেন, আমার মনে হয়েছে তার 3টা সন্তানকে বাংলাদেশের জন্য তিনি রিসোর্স বানিয়েছেন। কিন্তু বেচারা হয়তো দেখে যেতে পারলেন না, হয়তো আল্লাহ তাকে পরকালে সেই পুরস্কার দিবে, কিন্তু আমরা যারা আপনজন ছিলাম আমাদের তাদের বুকে রক্তক্ষরণ হয়। আমি এরকম সামরিক কর্মকর্তাদের এইরকম প্রস্থান, এরকম বিদায় আমি আশা করি না। খুব দুঃখ লাগে, যারা সার্ভিং আছে তারা হয়তো অনেক কথা বলতে পারবে না, তাই আমি একজন রিটায়ার্ড অফিসার হিসেবে অনেক কথা বললাম। আশা করি আমাদের আর্মির, আমি অত উঁচু মানের প্রফেশনাল না, বাট আমি উঁচু মানের প্রফেশনালকে সম্মান করি। আমি আর্মিতে অনেক ভালো কিছু করতে পারি নাই, বাট যারা ভালো করে তাদেরকে আমি সম্মান করি। যারা কোর্সে কষ্ট করে টপ হয়, যারা মিলিটারি একাডেমিতে খুব ভালো রেজাল্ট করে, কষ্ট করে অনেক পরিশ্রম করে ভালো রেজাল্ট করতে পেরেছে, বিভিন্ন কোর্সে টপ হয়েছে, যারা ডিসিপ্লিন ছিল, যারা সার্ভিসের ক্ষেত্রে অনেক সচেতন ছিল, যারা সামরিক কাজ ছাড়া আর কোনো দিকে জড়িত ছিল না, তাদেরকে মূল্যায়ন করা উচিত। এটা দেখে বাকি অনন্যরাও তখন অনুপ্রাণিত হবে। আর যারা
ডজিং করবে, ফাঁকিবাজি করবে, ডিসগ্রান্টাল টাইপ, ডিসঅনেস্ট টাইপ, তারা যদি সাফল্য পায় তাদের দেখে বাকিরাও তখন ওই ট্রাকই হাঁটবে। আমি বর্তমান সেনাপ্রধানকে অনুরোধ করবো, স্যার, আশা করি আপনার মাধ্যমে জাস্টিস উইল বি সার্ভড, মেরিটস উইল বি প্রপারলি ইভালুয়েটেড, অ্যান্ড কারো প্রতি কোনো জুলুম বা কারো প্রতি যাতে অবিচার না হয়, কেউ যাতে এডিশনালি প্রিভিলেজড, অ্যাডভান্টেজড না হয়। কাউকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়াটা দিতে গেলে সেটার জন্য আপনি কি দায়ী থাকবেন, আবার কেউ যদি বঞ্চিত হয় তার জন্য দায়ী থাকবেন। এবং সর্বোপরি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আছেন, প্রধানমন্ত্রীকে এই জায়গাটা আমি মনে করি জিয়াউর রহমানের মতো সেই সামরিক বাহিনী, সেই প্রফেশনাল সামরিক বাহিনী তিনি গড়ে তুলবেন। যে জিয়াউর রহমান এই সামরিক বাহিনীর মেরুদণ্ডটা তৈরি করে দিয়েছেন, সেই মেরুদণ্ডটাকে আপনি আবার সুন্দর করে শক্ত করুন। এই সামরিক বাহিনী যতদিন আছে বাংলাদেশের সার্বভৌমত্ব ততদিন টিকে থাকবে। সামরিক বাহিনী কোনো কিছুর সাথে কম্পেয়ার করা উচিত না। আর সামরিক অফিসার যারা, তারা সব কাজের জন্য পারদর্শী, এটা আমি বিশ্বাস করি। যদি বিশ্বাস না হয় আমাকে বাংলাদেশের, আমি তো এত নিজেকে এত ব্রিলিয়ান্ট অফিসার ভাবি না, একটা এভারেজ অফিসার, তাও আমাকেও যদি বাংলাদেশের কোন মন্ত্রণালয়, কোন ডিপার্টমেন্টে কোথায় বসাবে, আমি নিজে কাজ না জানলেও কাজটা আমি মানুষকে দিয়ে করাইতে পারবো। অ্যাটলিস্ট এই শিক্ষাটা আমরা সামরিক বাহিনী থেকে পেয়ে থাকি। তো সামরিক কর্মকর্তাদেরকে কেউ অবমূল্যায়ন করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।